আগের পর্বে হ্যাভলকে স্কুবা ডাইভিং করেছিলাম। সমুদ্রের নিচের জগতে যাওয়ার প্রস্তুতি এবং পরিশ্রমের সাক্ষী থেকেছিলেন আপনারা অনেকেই। আগের পর্বটি দেখতে হলে ওপরের এই আই বাটনটি ক্লিক করুন। আর এ পর্বে হ্যাভলকে 3টি সেরা সৈকতে সময় কাটাবো। এলিফ্যান্ট বিচে জলের ওপরের সারফেসে ভেসে থেকে স্নরকেলিংয়ের অসাধারণ অভিজ্ঞতা, এশিয়ার বেস্ট বিচে সূর্যাস্তের মায়াময় পরিবেশ উপভোগ করে কালাপথের বিচে এক অন্যতম সেরা সূর্যোদয়ের সাক্ষী থাকব। তাহলে শুরু করা যাক। স্কুবা ডাইভিং করার পর এবার আমাদের পরবর্তী গন্তব্য হ্যাভলক আইল্যান্ডের এলিফ্যান্ট বিচ। হ্যাভলকের নর্থ ওয়েস্ট কোস্টে এই বিচে যেতে গেলে স্পিড বোটে করে যেতে হবে, তাই বন্দরে এসে প্রথমে আগে টিকিট কাটতে হবে 950 টাকা। এই টাকায় আপনাকে সেখানে নিয়ে যাবে, ঘণ্টাখানেক সেখানে ঘোরার সময় দেবে, একটা আবশ্যিক স্নরকেলিং করাবে এবং ফিরিয়ে নিয়ে আসবে। আমরা উঠে পড়লাম আমাদের বোট বাবুল বাউন্সারে। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে একজন ড্রাইভার এবং একজন অ্যাসিস্ট্যান্ট আমাদের ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছেন এলিফ্যান্ট বিচে। প্রায় 20 মিনিটের এই যাত্রা। নীল সমুদ্রের উপর দিয়ে স্পিড বোট ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা সত্যি আমি বর্ণনা করেও বোঝাতে পারবো না, বাস্তবে যতটা আনন্দ। বোট চলাকালীন কিছুটা আলাপচারিতাও হলো ট্যুরিস্টদের মধ্যে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে এসেছেন এবং সবাই মিলে মিশে এক হয়ে গেছেন। ওই যে ওইদিকে এলিফ্যান্ট বিচ। আমরা এসে গেছি। বোট থেকে নেমেও পড়লাম। টার্কুইজ রঙের জল, সাদা বালি আর ম্যানগ্রোভ, এক অতুলনীয় দৃশ্য। হ্যাভলকের অন্যান্য বিচের তুলনায় এলিফ্যান্ট বিচটি অনেকটাই আলাদা একটা জায়গায়, তাই এখানে সবসময় আসা যায় না। দিনের নির্দিষ্ট সময়ই এখানে ট্যুরিস্টরা ভিড় করেন। সকাল 7টার দিক থেকে হ্যাভলক পোর্ট থেকে ট্যুরিস্টরা এখানে বোটে করে আসেন, আবার বিকেল 4টের মধ্যে সবাইকে ফিরে যেতে হবে, কারণ এখানে কোনো থাকার জায়গা নেই। বিচের পেছন দিকটায় জঙ্গলে ভর্তি। লোকাল তথ্য অনুসারে সেখানে আপাতত 2টি হাতি আছে, বন দপ্তর যাদের দেখভাল করে। সেখান থেকেই এর নাম এলিফ্যান্ট বিচ। এখানটা স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং করার একটা বেস্ট জায়গা, কারণ এখানে পলিউশনটা অনেক কম। होगा आपका स्नॉर्कलिंग। यहाँ पे 2 टाइप का स्नॉर्कलिंग होता है, एक आपका बोट के साथ कॉम्प्लीमेंट्री मिला है और एक चार्जेबल स्नॉर्कलिंग होता है। जो कॉम्प्लीमेंट्री स्नॉर्कलिंग है हम लोग 1 बाई 1 करवाएंगे। ये सीधा जो फर्स्ट येलो कलर फ्लोटर देख सकते हो आप लोग, पहला ट्यूब
पीला कलर का, वही तक मिला है आपका कॉम्प्लीमेंट्री स्नॉर्कलिंग। स्नॉर्कलिंग बहुत ही ईजी एक्टिविटीज़ होता है, जैसे पानी का सरफेस पे रख के फ्लोट करा के आपको मैरीन लाइफ दिखाया जाएगा। फ्लोट करने के लिए एक लाइफ जैकेट, एक लाइफ बॉय दिया जाएगा, साथ में एक गाइड रहेगा। जैसे सरफेस से पानी का नीचे देखोगी, एक मैग्नीफाई ग्लास हाफ मास्क दिया जाएगा जिसमें आपको माउथ ब्रीथ करना है, বুঝতে পারছো? আবশ্যিক স্নরকেলিং যেটা আমাদের করানো হবে সেটারই বিবরণ দেওয়া হচ্ছিল। স্নরকেলিং হলো জলের ওপরের সারফেসে ভেসে থেকে বা সাঁতার কেটে মাস্ক পরে জলের নিচের দৃশ্য দেখা, যেখানে স্কুবা ডাইভিংয়ে জলের গভীরে যেতে হয়। আমিও এটা করতে নেমে পড়লাম, যেহেতু এটা আমার 950 টাকার প্যাকেজের মধ্যে আবশ্যিক ছিল। এক্ষেত্রেও একজন গাইড আছেন যিনি আমাকে টেনে টেনে নিয়ে যাবেন। নর্মাল কথাও বলতে পারি। এক হাত দিয়ে ধরে আর ক্যামেরা যে করবার ফ্লোট হয়ে যাবে।
খুব কম সময়ের এই কম্পালসারি স্নরকেলিংয়ে যেটা বেশি দেখতে পেলাম সেটা হলো স্ট্যাগ হর্ন কোরালস। স্কুবা ডাইভিং যেখানে করেছিলাম সেখানে এই ধরনের কোরালটা খুব কমই ছিল। আর বড় কোরালগুলোর মধ্যে আটকে থাকা কিছু নীল রঙের জায়ান্ট ক্ল্যান আর কিছু রঙিন মাছ দেখলাম। যদি আলাদা করে পেইড স্নরকেলিং করা যায় তাহলে এনারা আপনাকে আরও দূরে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে আরও অনেক কিছুই দেখা যাবে। এখানে স্কুবা ডাইভিংও হয়, আবার সি ওয়াকিংও হয়। এছাড়া অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিসের সাথে এখানে প্যারাসেলিংও হয়। আমরা যেমন বোটে করে এই বিচটাতে এসেছি, তেমনি জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে প্রায় 2 কিলোমিটার মতো হেঁটে হ্যাভলক থেকে এখানে আসা যায়। হ্যাভলকের রাধানগর বিচের কাছ থেকে রাস্তাটা শুরু হয় এবং বিভিন্ন খানাখন্দ, জল, ম্যানগ্রোভ এসব পেরিয়ে এখানে আসা যায়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এই রকম গাছের গুঁড়ি ফেলে বিচের সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার ফেরার সময় হয়েছে। আমাদের বোট ড্রাইভার এবং তাঁর অ্যাসিস্ট্যান্ট আমাদের সবাইকে এক জায়গায় করে আবার বোটে তুলে নিলেন। সুতরাং এলিফ্যান্ট বিচ 3টি কারণে বিখ্যাত। প্রথমত এর ন্যাচারাল বিউটি, ম্যানগ্রোভ জঙ্গল ঘেরা ছোট্ট একটা বিচ, অনেক পরিষ্কার, জল অনেক স্বচ্ছ। দ্বিতীয়ত 3টি ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন স্নরকেলিং, প্যারাসেলিং আর সি ওয়াকিংয়ের জন্য এই জায়গাটা স্পেশাল। আন্দামানের অন্যান্য জায়গায় এই 3টি অ্যাক্টিভিটিসের সুবিধা পাওয়া মুশকিল এবং এই জায়গাটায় এগুলি খুব ভালো হয়ও। তৃতীয়ত যদি আপনার ভাগ্য থাকে তাহলে বনের মধ্যে যে 2টি হাতি রাখা আছে তাদের অনেক সময় বিচে স্নান করতে নিয়ে আসা হয়, সেটা দেখারও সৌভাগ্য হতে পারে। হ্যাভলকে এসে নিমো রিফে স্কুবা ডাইভিং এবং এলিফ্যান্ট বিচে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে দুপুর। চটপট লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম রাধানগর বিচ যাওয়ার জন্য। আন্দামান ঘুরতে এসে যদিও বা অন্য কোনো জায়গা ভ্রমণ তালিকা থেকে বাদ যায়, রাধানগর বিচ যেন ভ্রমণ তালিকায় অবশ্যই থাকে, কারণ এর অপার সৌন্দর্য। আর এখানে আসতে হবে ঠিক এই বিকেল বেলাটায় সূর্যাস্ত দেখার জন্য। মোটামুটি 12 কিলোমিটার লাগে হ্যাভলক জেটিঘাট থেকে রাধানগর পৌঁছাতে। তো আমরা এখন রাধানগর বিচ যাচ্ছি। দারুণ এনজয় করলাম আজকে সারাদিনটা হ্যাভলকে।
আর আজকে দিনের শেষ অর্থাৎ সূর্যাস্তের টাইমটা রাধানগর বিচে অবশ্যই কাটাতে হবে। আর রাস্তাটা ঠিক এরকম, গ্রাম পেরিয়ে জঙ্গল। পৌঁছালাম রাধানগর বিচ। ঠিক যেমনটা শুনে এসেছিলাম, এই বিচটা খুব সুন্দর। মাই গড, এটা তার থেকেও বেশি। বিশেষত এখানে বিচটা অনেক বড়। বিচের চারিদিকে লম্বা লম্বা গাছ আর সাদা বালির প্যাটার্ন অসাধারণ। আর তার সাথে টার্কুইজ রঙের জল এবং দিনের শেষ আলো চারিদিকটায় এক মায়াময় দৃশ্য তৈরি করেছে। দু সালে টাইম ম্যাগাজিনের ঘোষণায় এটা এশিয়ার বেস্ট বিচ এবং সারা পৃথিবীর ক্ষেত্রে 7th বেস্ট বিচ। প্রায় 2 কিলোমিটার লম্বা এই বিচ কেওড়া গাছ এবং সি পয়জন গাছে ভর্তি। আর পেছনের লম্বা গাছগুলো হলো সামুদ্রিক মহুয়া। রাধানগর বিচ স্নান করার এক উপযুক্ত জায়গা। গোটা আন্দামানে খুব কম বিচই আছে যেখানে ভালো করে স্নান করা যায়, কারণ এখানে জলের নিচে বালি কম, কোরালটা বেশি। রাধানগরে বালির পরিমাণটা বেশি, তাই সব পর্যটকরা চায় এখানে অন্তত একবার স্নান করতে। সন্ধে হয়ে এলো। লাইফগার্ডরা পর্যটকদের বিচ খালি করার নির্দেশ দিচ্ছেন। এই বিচের শেষ প্রান্তে ছোট ছোট এরকম কিছু লেগুন আছে, অর্থাৎ সমুদ্রের জল পাথরের মধ্যে আটকে ছোট ছোট ওয়াটার বডি তৈরি করেছে যেখানে মাছ পাওয়া যায়। এই ভদ্রলোক সেখান থেকেই মাছ ধরে ফিরছিলেন। সামুদ্রিক মহুয়া গাছ। ভারতবর্ষের ক্রান্তীয় অঞ্চলের এই গাছের বিভিন্ন গুণ আছে। গাছের বিভিন্ন অংশ দিয়ে তেল তৈরি হয়, মহুয়া ফল দিয়ে মদ্যপ পানীয় তৈরি হয়, এছাড়াও অনেক রকম ঔষধও তৈরি হয়। রাধানগর বিচের আশেপাশে অনেকগুলি রিসর্ট আছে। এশিয়ার এই বেস্ট বিচে সময় কাটানোর জন্য রাধানগর আপনার থাকার ঠিকানাও হতে পারে। আপাতত ফেরার পালা। মোটামুটি এখান থেকে 10 কিলোমিটার হ্যাভলকের মেইন টাউন। রাস্তার অবস্থা খুব ভালো, কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। ফেরার পথে হ্যাভলক জেটি ঘাটে খানিকক্ষণ সময় কাটিয়ে
রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি শুতে গেলাম, কারণ আগামীকাল ভোরবেলায় কালাপথর বিচে সূর্যোদয় দেখতে যেতে হবে। চোখটা বন্ধ করতেই আরেকবার মোহ লাগলো। ভেসে উঠল রাধানগর বিচে সেই অপূর্ব সূর্যাস্ত। ভোর 4:30, রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। এখনও আকাশে চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে। রাস্তাঘাট চারিদিকে শুনশান। বোধহয় আমরাই সবার আগে বেরিয়ে পড়েছি। আমাদের এই রিসর্ট অর্থাৎ গোবিন্দনগর বিচ থেকে কালাপাথর বিচ মোটামুটি 6 কিলোমিটার, আর হ্যাভলক জেটিঘাট থেকে 10 কিলোমিটার। পৌঁছে গেছি। তবে আমাদের আগেও 2-1 পর্যটক এসে গেছেন। পূর্ব দিক থেকে হালকা আলোর রেখা দেখা যাচ্ছে। ভিড়টা একটু একটু করে বাড়ছে। এখন বাজে 5:30, আর আজকে সকাল 5:40 সূর্যোদয় হবে। এটাই সেই কালাপাথর বিচ, যেটা সূর্যোদয়ের জন্য বিখ্যাত হ্যাভলকে। সূর্যোদয় হলো। সমুদ্র এখানটায় বেশ দূরে, আর পুরো বিচ জুড়ে পাথর, ডেড কোরালসে ভর্তি। একেবারেই স্নান করার অনুপযুক্ত। তবে বিচের রূপালি বালি আর ভাঙা ভাঙা পাথরের কম্বিনেশন একটা অন্য সৌন্দর্য। কটা ছবি তুলে ফেলাই যাক। এগুলি সব ডেড কোরাল, আর উপরিভাগে শ্যাওলা জমে আছে। সম্ভবত এই পাথুরে ভূমির জন্যই এই বিচের নাম কালাপাথর। কেওড়া ফল। ভারতবর্ষে গোটা আন্দামান জুড়ে এই গাছের ফলন সর্বাধিক। এই ফলের অনেক রকম ঔষধি গুণ আছে এবং সুগন্ধি শিল্পেও এর ব্যবহার চমৎকার। এগুলির ডালপালাগুলো খুবই ছোট এবং ফ্লেক্সিবল। পাম গাছের মতো গাছের পাতাগুলো গুচ্ছ আকারে ডালের আগায় গজিয়ে উঠেছে। গরমকালে এই গাছে সুগন্ধযুক্ত ফুল হয়, যেগুলো পারফিউম তৈরি করতে কাজে লাগে। এটা বিচের দক্ষিণ দিকটা। বেশ কিছু গাছ উপড়ে পড়ে আছে। জানি না এর কারণ কি, হয়তো সীমানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক যেমনটা এলিফ্যান্ট বিচে দেখেছিলাম। এবার দক্ষিণ দিক থেকে বিচের উত্তর দিকে যাওয়া যাক। বিচের এই দিকটায় একটা ফ্লোটিং ওয়াকওয়ে আছে।
এটা বেশ ইন্টারেস্টিং। সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে এইভাবে হাঁটার অনুভূতি আলাদা। আন্দামানে এসে ডাব খেতে ভুললে চলবে না। মোটা শাঁসওয়ালা খুবই পুষ্ট ডাব, একেবারে এ গ্রেডেড। কালাপাথর বিচের ধারে এরম বেশ কিছু ডাব আর ফলের দোকান আছে। তাছাড়া বাকি জায়গাটা খুবই শান্ত আর নির্জন। এবার ফেরার পালা। হ্যাভলক আইল্যান্ড ছেড়ে নীল আইল্যান্ড যাব। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার হ্যাভলক জেটি, তারপর ক্রুজে করে নীল আইল্যান্ড। স্কুটিটা জমা দিয়ে জেটি ঘাটে ঢুকছি। আমাদের ক্রুজ সকাল 8:30টায়। আবার একটা খুব সুন্দর ক্রুজে উঠেছি। এর টিকিটও অনলাইনে আগে থেকে কেটে রেখেছিলাম, আমি নিচে লিংক দিয়ে দিয়েছি। অবশেষে ছাড়ল নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাভলক থেকে নীল 1 ঘন্টায় পৌঁছানোর কথা, অর্থাৎ সকাল 8:30 থেকে 9:30। আন্দামানের এই আইল্যান্ডগুলো আপনি যদি এরকম প্রাইভেট ক্রুজে না ঘুরে গভর্নমেন্ট ক্রুজে ঘুরতে চান, তাহলে তার টিকিট এভাবে অনলাইনে পাওয়া যায় না। সেক্ষেত্রে আন্দামান ঘুরতে আসার প্রথম দিনই আপনাকে কোনো লোকাল ট্যুর অপারেটরের কাছে গিয়ে ওই টিকিটগুলো করিয়ে নিতে হবে। গভর্নমেন্ট ক্রুজের ভাড়া অনেক কম। আমরা নীল আইল্যান্ড প্রায় এসে গেছি। পৌঁছালাম নীল আইল্যান্ডে। পরবর্তী পর্বে নীল আইল্যান্ডে গ্রাম্য পরিবেশে বাঁশজ সামগ্রীর তৈরি একটা ঘর নিয়ে ভরতপুর বিচে গ্লাস বটম বোট রাইডের অভিজ্ঞতা। সন্ধেবেলায় লক্ষণপুর বিচে এক অপূর্ব সূর্যাস্ত দেখে পরের দিন ভোরে সীতাপুর বিচের আকর্ষণীয় কোরাল প্যাটার্নস, তারপর নির্জন রামনগর বিচে খানিক সময় কাটানো। সুতরাং আমার সাথে থাকুন, পর্বটি কেমন লাগলো জানাবেন।